আজকের ক্লাসটি মূলত ফিটার ট্রেডের জন্য। ফিটার ট্রেড এখানে বেসিক থেকে এই ক্লাসে দেখানো হয়েছে, অর্থাৎ ফিটারের যে সেফটি বা ফিটার টুলস আমরা যখন ব্যবহার করব তখন কিভাবে আমরা সেই সেফটি প্রিকশন মেনটেন করব সেইটি এই চ্যাপ্টারে দেখানো হয়েছে। তোমরা বা ছাত্ররা প্রত্যেকেই এই চ্যাপ্টারটি ভালো করে দেখবে, কারণ এখান থেকে বেশি কিছু প্রশ্ন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তাই চলো আমরা দেখি ফিটার সেফটি প্রিকশনে কী ধরনের প্রশ্নগুলো আমরা এখানে পড়ব এবং তার উত্তর কী হবে। প্রথমেই দেখো, হোয়াট ইজ মিন্ড বাই ফিটার, এটা আমাদের জানতেই হয়। ফিটারের প্রকৃত মানে কি? এ ফিটার ইজ এ মেশিন হু মেকানিক এ ফিটার ইজ এ মেকানিক হু অ্যাসেম্বলস and dismantles or machines various parts of job। অর্থাৎ এখানে ফিটার হচ্ছে একটা মেকানিক যে কী করছে, অ্যাসেম্বল করছে, অ্যাসেম্বলকে বলে একত্রিত করে, তারপর হচ্ছে ডিসম্যান্টেলস মানে ভেঙে দেয়া বা খুলে নেয়া, অথবা মেশিন ভেরিয়াস পার্ট অফ এ জব, অর্থাৎ কোনো মেশিনের অ্যাসেম্বল করা, ডিসম্যান্টেল করা, এটাই হচ্ছে ফিটারের কাজ। চলো পরের প্রশ্ন, হাউ মেনি টাইপ অফ ফিটার আর দেয়ার। তো ওখানে কতগুলো ফিটার হয় মূলত সেগুলো আমরা ফিটার জবের ক্ষেত্রে লাগে। দেখো, মেশিন ফিটার, বেঞ্চ ফিটার, পাইপ ফিটার। যারা জেনারেল ফিটার নিয়ে পড়ছো তারা বেঞ্চ ফিটার সম্বন্ধে সবাই অবগত থাকবে, কারণ এটা কলেজে সবচেয়ে বেশি এটার ওপরেই ক্লাস হয় বা প্র্যাকটিক্যাল দেখানো হয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন ফিচার অফ ট্রেনিং ইন দ্য ফিটার ট্রেড। ফিটার ট্রেডের মেন ট্রেনিং কী? দ্য মেন ফিচার অফ ট্রেনিং অফ দ্য ফিটার ট্রেড ইজ বেঞ্চ ফিটিং প্র্যাকটিস, যেটা একটু আগেই আমি বলছিলাম। ফিটার ট্রেডের মেন যেটা ট্রেনিং সেটা হচ্ছে বেঞ্চ ফিটিং প্র্যাকটিস। এই প্রশ্নগুলি মূলত ইন্টারভিউতে বেশিরভাগই করা হয়। যখন ছোট বড় কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন, সেখানে তো এমসিকিউ লেভেলে প্রশ্ন হবে না, সেখানে তোমার জিজ্ঞাসা করবে যে ফিটার ট্রেডের মেন কাজ কী, তখন কিন্তু তোমাকে এটি বলতে হবে, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য জব অফ এ বেঞ্চ ফিটার। বেঞ্চ ফিটারের জবটা অ্যাকচুয়ালি কী? এ বেঞ্চ ফিটার ফিটস অর অ্যাসেম্বল এ জব মেশিন উইথ দ্য হেল্প অফ হ্যান্ড টুলস। অর্থাৎ বেঞ্চ ফিটারের ক্ষেত্রে ফিটাররা কী করছে, বেঞ্চ ফিটার ফিটস, এই বেঞ্চ ফিটার ফিট করে বা অ্যাসেম্বল করে কোনো মেশিন বা কোনো কাজকে উইথ দ্য হেল্প অফ হ্যান্ড টুলসের দ্বারা কোনো জব ফিট করা হয় বা অ্যাসেম্বল করা হয়। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য মেন কজ অফ অ্যাক্সিডেন্ট। দেখো, এই হোয়াট আর দ্য মেন কজ অফ অ্যাক্সিডেন্ট এইটি এরকম প্রশ্ন আগেও আমি করিয়েছিলাম, তখন বলেছিলাম বোথ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল গ্রুপের ছেলেরা ওটা করতে পারবে, কিন্তু এটা স্পেশালি ফিটারে আমি দিয়েছি, কারণ ফিটার কাজের ক্ষেত্রে যে ধরনের অ্যাক্সিডেন্টগুলো ঘটে সেই মেশিনগুলো অবশ্যই ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল ট্রেডের থেকে ডিফারেন্স তো হবেই, সেই অনুযায়ী এখানে অ্যাক্সিডেন্টের কারণগুলো সাজানো আছে। দেখো, 1 নম্বর কারণ হচ্ছে ল্যাক অফ নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ক। যে কাজ করছে সেই কাজ সম্বন্ধে নলেজের ঘাটতি, অর্থাৎ সেই নলেজ না থাকলে, প্রপার নলেজ না থাকলে অ্যাক্সিডেন্ট করতে পারে। দ্বিতীয় দেখো, শর্টেজ অফ টুলস অ্যান্ড মেশিন। অর্থাৎ টুলস যদি কম থাকে, মেশিন বা টুলস যদি কম থাকে, যে কাজটা আমরা করব, যে কাজটা সম্পাদন করব, সেক্ষেত্রে টুলস কম থাকলে অ্যাক্সিডেন্ট করতে পারে, কারণ যেটা যার কাজ সেটা সেই টুলস দিয়ে করতে হবে। 3 নম্বর পয়েন্ট, টু ওয়ার্ক বিয়ন্ড ক্যাপাসিটি। এটা আমাদের খুব বড় ধরনের ভুল হয়ে যায়, যে অনেক সময় কী হয়, যেটা যার ক্যাপাসিটি তার বিয়ন্ড বলতে যে তার ওপরে গিয়ে সেটাকে, ধরো যে হাতুড়িটা বা যে হ্যামারটা খুব হালকা প্রেসার দিতে পারে বা সেই হাতুড়ির ঘা খুব লাইট কাজ হয়, সেক্ষেত্রে আমরা কি করি, সেটা হেভি ওয়ার্কের ক্ষেত্রে খুব জোরে জোরেই হাতুড়িটা দিয়ে আমরা বা হ্যামারটা দিয়ে প্রেসার দিই কোনো মেটালের ওপর, তখন কিন্তু হাতুড়িটা হ্যান্ডেল ভেঙে যেতে পারে বা মেটালটা নষ্ট হতে পারে। এইগুলো অর্থাৎ যে টুলসের যা ক্যাপাসিটি সেটা তার আন্ডারেই ব্যবহার করা উচিত। যেটা 5 কেজি কাজ সেটা 5 কেজি
মেজারমেন্ট অনুযায়ী তোমাকে টুলস ইউজ করতে হবে। তারপরে দেখো টু হ্যাসন ইন ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজ করার জন্য তাড়াহুড়ো করা, কাজ শেষ করার জন্য, এটা খুব বাজে একটা অভ্যাস, এটার জন্য অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। 5 নম্বর পয়েন্ট দেখো টু থিঙ্ক টু লার্ন মোর ইন শর্ট টাইম, টু থিঙ্ক টু আর্ন মোর ইন শর্ট টাইম, এটাও একটা থেকে যায় যে খুব অল্প টাইমের মধ্যে অনেক বেশি আর্ন করার জন্য কি করি আমরা, এই মনোভাবী হয়ে কাজ করা, তাড়াতাড়ি কাজ করব, খুব অল্প সময়ে অনেক টাকা ইনকাম করব, এইগুলো কিন্তু অ্যাক্সিডেন্টের মুখ্য কারণ। চলো তার পরের পয়েন্ট আমরা দেখব, হাউ অ্যাক্সিডেন্ট ক্যান বি অ্যাভয়েডেড, অ্যাক্সিডেন্ট কীভাবে আমরা এড়াবো বা অ্যাভয়েড করব। হাউ অ্যাক্সিডেন্ট ক্যান বি অ্যাভয়েড, এটা হবে বাই অবজার্ভিং সেফটি প্রিকশন, অবশ্যই সেফটি প্রিকশনের যে রুলস, সেফটি প্রিকশনের যে নীতি, সেটা আমরা অবজার্ভিং করব, আমরা মেনে চলব, তাহলেই অ্যাক্সিডেন্ট এড়াতে পারবো। পরের প্রশ্ন, হাউ মেনি টাইপস অফ সেফটি প্রিকশন আর দেয়ার, সেফটি প্রিকশন একটা ওয়ার্কশপে বা একটা ফিটার জবের ক্ষেত্রে কতগুলো সেফটি প্রিকশন আমরা সেখানে নেব, কী কী ধরনের, মেশিন সেফটি, জব সেফটি, টুলস অ্যান্ড মেশিন সেফটি, 3 ধরনের সেফটি। তো দেখো 8 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য সেফটি প্রিকশন রিগার্ডিং মেশিন সেফটি, এবার ওই 3টে সেফটি যে বললাম, 3টে সেফটি সম্বন্ধে আলোচনা করব। তো মেশিন সেফটি বলতে কী বোঝো? 1 নম্বর দেখো, ডু নট বা ডোন্ট ওয়্যার লুজ ক্লোথস, ওয়ার্কশপে যখন আমরা কাজ করব তখন কোনো লুজ বা ঢিলেঢালা, একদম ঢিলেঢালা পোশাক পরবো না। 2 নম্বর পয়েন্ট, ডু নট টাচ অর স্টার্ট অয়েলিং ইন এ রানিং মেশিন, কোনো রানিং মেশিনে সেখানে কী করবো, টাচ করবো না বা অয়েলিং করবো না। 3 নম্বর, ডোন্ট অপারেট এ মেশিন ইন ইটস বেল্ট গার্ডস আর রিমুভড, যার বেল্ট গার্ড রিমুভ করা হয়েছে সেই মেশিনে অপারেট করতে নিষেধ করা হচ্ছে, যার বেল্ট গার্ড নেই। তারপর দেখো 4 নম্বর, ডোন্ট ওয়াক ইন দ্য ওয়ার্কশপ উইদাউট শুজ, উইদাউট শুয়ে অর্থাৎ জুতো ছাড়া ওয়ার্কশপে হাঁটা উচিত নয়। 5 নম্বর পয়েন্ট, ডু নট অ্যাপ্লাই বা ডোন্ট অ্যাপ্লাই আননেসেসারি গ্রিস ইটিসি অন টুলস, অনেক ক্ষেত্রে কী হয়, সব ধরনের টুলসে গ্রিস তো লাগে না বা লুব্রিকেন্ট লাগানো হয় না, তো সেগুলো কী হয়, আননেসেসারিভাবে গ্রিস করা যাবে না। যেমন ফাইলে গ্রিস করা উচিত নয়, অনেকেই সেটা করে ফেলে, এটা ভুল, এক্ষেত্রে কী হয়, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। 6 নম্বর পয়েন্ট, ডোন্ট লিট অ্যান আনকন্ট্রোলড ফায়ার ইন দ্য ওয়ার্কশপ, তো অনিয়ন্ত্রিত আগুন ওয়ার্কশপে জ্বালানো উচিত নয়, অর্থাৎ অনেক সময় আমরা যে আগুনটা নিয়ন্ত্রণ করা যায় না সেটা ওয়ার্কশপে কোনোভাবেই সে আগুন জ্বালানো উচিত নয়। লিট মানে এখানে আগুনের কথা বলছে, মানে জ্বালার কথা বলছে, লিট করা। ইউজ প্রপার টুলস ফর ইচ জব, ইউজ প্রপার টুলস অর্থাৎ একদম যে কাজের জন্য যেটা প্রয়োজন সেই টুল সেই কাজে ইউজ করতে হবে। যেমন যেখানে হ্যামার লাগে সেখানে কী করে আমরা প্লায়ারের যে ভারী অংশ, মেটাল অংশটুকু, যেটা ন্যাকেট অংশটুকু থাকে, সেটা দিয়ে আমরা প্লায়ারকে আমরা হাতুড়ি হিসাবে কাজ করি, এগুলো যাতে না হয়। 8 নম্বর পয়েন্ট, ইউজ গগলস ওয়াইল গ্রাইন্ডিং অ্যান্ড ওয়েল্ডিং, অর্থাৎ গ্রাইন্ডিং করার সময় বা ওয়েল্ডিং করার সময় আমরা গগলস ইউজ করব। তারা পরেরটা দেখো, তারপরের পয়েন্ট, হোয়াট সেফটি প্রিকশন শুড বি অবজার্ভ ফর দ্য সেফটি অফ এ জব, জব সেফটিটা বলেছে। জব সেফটি বলতে কী বোঝাচ্ছে, এখানে অল্প পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি, 2টো পয়েন্ট, এর অনেক পয়েন্ট হয়ে থাকে, বেসিক 2টো পয়েন্ট জানলেই হয়। প্রিপেয়ার এ প্রপার সিকোয়েন্স অফ অপারেশন, অর্থাৎ জব সেফটির ক্ষেত্রে সিকোয়েন্স অফ অপারেশন মানে পরপর যে কাজটা হবে সেটার জন্য প্রস্তুতি রাখা, কার পরে কোন কাজটা হবে, সিকোয়েন্স অর্থাৎ পর্যায়ক্রমে কাজগুলো আমায় জানতে হবে। আগে স্টার্ট করব, তারপর মেশিনে আমরা যদি গ্রাইন্ডিং করি মেটালকে রেডি করে রাখবো, তারপর মেশিনের কাছে আমরা সেখানে গ্রাইন্ডিংয়ে বসবো বা গ্রাইন্ডিং করব, অর্থাৎ এটা একটা পর্যায়ক্রম বললাম। এক্ষেত্রে কী হয়, ফিটারের অনেক ধরনের অনেক ক্যাটাগরির জব হয়, সেটা সিকোয়েন্স অনুযায়ী জবটা করতে হবে। তো মানে ধরো তোমার দেখা যাচ্ছে যে একটা গ্রাইন্ডিং করছো, গ্রাইন্ডিং মেশিন চালু করে দিয়েছো, মেটাল রেডি নেই, তখন মেটালটা কাটছো হ্যাকশো দিয়ে, তখন কিন্তু ওদিকে গ্রাইন্ডিং মেশিন চলছে, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যায়, অর্থাৎ এই ধরনের কাজ করা যাবে না।
2 নম্বর পয়েন্ট দেখো, টাইট দ্য জব প্রপারলি ফর মেশিন, অর্থাৎ জবটাকে টাইটলি মানে একদম ফিট করতে হবে যাতে জবটা না নড়ে। সেটা কাটিং করি, সেটা ফাইলিং করি, মেশিনের জন্য জবটাকে ফিট করতে হবে। পরের প্রশ্ন 10 নম্বর পয়েন্ট দেখো, 10 নম্বর প্রশ্ন আর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট আর দ্য সেফটি প্রিকশন রিগার্ডিং দ্য সেফটি টুলস অ্যান্ড মেশিন। আর একটা যেটা বললাম সেফটি অফ টুলস অ্যান্ড মেশিন, টুলস অ্যান্ড মেশিনের সেফটি কী? 1 নম্বর, কিপ দ্য কাটিং টুলস সেপারেটলি, কাটিং টুলস আলাদা করে রাখতে হবে। 2 নম্বর, ইউজ প্রপার টুলস ফর ইচ জব, যে কাজের জন্য যে টুলস লাগবে সেটা কিন্তু সেই কাজে ইউজ করতে হবে। 3 নম্বর, ইউজ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট কেয়ারফুলি, অর্থাৎ ইউজ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট কেয়ারফুলি। তো মেজারিং ইনস্ট্রুমেন্টকে কী করতে হবে, যেটা মেজারমেন্টের ব্যাপার আছে, ধরো কোনো যে কোনো ধরনের আমরা ফিটার ওয়ার্ক যখন করবো, মেজারমেন্টের খুব বড় একটা ভূমিকা থেকে যায়। তো সেক্ষেত্রে কী হবে, সেই একদম অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে হবে বা কেয়ারফুলি করতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখো, দ্য মেনটেনেন্স ওয়ার্ক অফ এ মেশিন শুড বি ডান periodically and it should not only operated after it should only be operated after completion of its maintenance and repair। অর্থাৎ মেশিনের যে আমাদের যে টুলস মেনটেনেন্স ওয়ার্ক মেশিন শুড বি ডান পিরিয়ডিক্যালি, মেশিন বা টুলসের ক্ষেত্রে আমাদের কিন্তু ধারাবাহিকভাবে একেবারে বলা যায় যে নিয়ম মেনে সেটাকে কিন্তু আমরা মেনটেন করব, সেটা টুলস হোক বা মেশিন হোক। আফটার কমপ্লিশন দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজ হওয়ার পরেই আমরা সেটাকে পরিষ্কার করে রাখা, অয়েলিং করা বা সেটাকে গ্রিজ লাগানো, যে মেশিনে গ্রিজ বা অয়েলিং ও লুব্রিকেন্ট দেওয়া যায় সেগুলোকে আমাদের রাশ থেকে যাতে দূরে থাকতে পারে ফাইল, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা, সেগুলো কিন্তু মেনটেন করতে হবে টুলসের ক্ষেত্রে বা মেশিনের ক্ষেত্রে। 5 নম্বর পয়েন্ট দেখো, ইচ মেশিন শুড বি ইনস্টল প্রপারলি, প্রত্যেকটা মেশিন শুড বি ইনস্টল প্রপারলি, মানে যথাযথভাবে ইনস্টল করতে হবে। 6 নম্বর পয়েন্ট, ডু নট বা ডোন্ট অপারেট এ মেশিন বিয়ন্ড ইটস ক্যাপাসিটি, যেটা নিয়ে আগেও আমি একটু আগে বললাম, ক্যাপাসিটির ঊর্ধ্বে গিয়ে মেশিনকে ইউজ করা উচিত নয়। তারপরের পয়েন্ট দেখো, হোয়াট আর দ্য স্পেসিফিক প্রিকশন রিগার্ডিং দ্য সেফটি অফ হ্যান্ড টুলস। এবার হচ্ছে সেফটি অফ হ্যান্ড টুলসের সেফটি কী আছে। হ্যান্ড টুলসের সেফটি দেখো, রিগার্ডিং দ্য সেফটি অফ হ্যান্ড টুলস, ডোন্ট অ্যাপ্লাই এ লুব্রিক্যান্ট অন ফাইল, যেটা বললাম যে ফাইলে লুব্রিক্যান্ট অ্যাপ্লাই করবে না। ডু নট বা ডোন্ট ওভার টাইট অর লুজ টাইট হ্যাকসো ব্লেড, অত্যন্ত মাত্রায় লুজ করে রাখা বা টাইট করা হ্যাকসো ব্লেডকে এটা একেবারেই করা যাবে না। 3 নম্বর পয়েন্ট, অলওয়েজ হ্যামার অ্যাট দ্য সেন্টার অফ দ্য হেড অফ এ চিজেল, চিজেলের একেবারে হেডের সেন্টারে গিয়ে হ্যামারটা পেটাতে হবে, অর্থাৎ হ্যামার যেখানে আমরা আঘাত করব সেটা যেন একদম চিজেলের হেডে হয়। ইউজ প্রপার লুব্রিক্যান্ট হোয়াইল মেজারিং টেপ অ্যান্ড ডাই, মুভ দেম বোথ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ডাইরেকশন। Use proper lubricant while using tap and dye and move them in both forward and reverse direction। অর্থাৎ লুব্রিক্যান্ট সেই জায়গায় ইউজ করতে হবে যেখানে রিভার্স ফরওয়ার্ড উভয় ডাইরেকশানেই যাতে মুভ করতে পারে, সেই জায়গাগুলোতেই আমরা তো লুব্রিক্যান্ট বা গ্রিজ লাগাই, সেটা প্রপারলি লাগাতে হবে। তারপরে পয়েন্ট দেখো 5 নম্বর পয়েন্ট, দ্য কাটিং এজ অফ এ কাটিং টুল শুড বি গ্রাউন্ড অ্যাট এ প্রপার অ্যাঙ্গেল, অর্থাৎ কাটিংয়ে যে জায়গাটা কাটবো আমরা সেটা কি করবে, গ্রাউন্ডে প্রপারলি রাখতে হবে, প্রপার অ্যাঙ্গেলে রাখতে হবে। পরে পয়েন্ট, হোয়াট ইজ মিন বাই ফার্স্ট এড, দেখো ফার্স্ট এডের প্রয়োজন আছে কারণ অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে। তো হোয়াট ইজ মিন বাই ফার্স্ট এড, দ্য বেসিক ট্রিটমেন্ট অফ এ ভিকটিম টিল এ ডক্টর ইজ অ্যাভেলেবেল ইজ কল্ড ফার্স্ট এড, অর্থাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত কোনো রোগী বা আহত ইনজুর্ড পার্সনের যখন কাজ করতে গিয়ে আহত হয়ে যায় তখন নিয়ে যাওয়া পর্যন্ত যে চিকিৎসা করা হয়, প্রাথমিক যে চিকিৎসা, সেটা কি আমাদের ফার্স্ট এড বলছে। ইট কন্ট্রোলস দ্য ইনজুরি বাই চেকিং ইন দ্য ব্লিডিং, এটা কি করে,
ইনজুরি যে আঘাতকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ মানে এখানে বলতে চাইছে প্রাথমিক আঘাত, প্রাথমিক বা ফার্স্ট এডের দ্বারা, এই চিকিৎসা দ্বারা কিছুটা এখানে দিয়েছে ব্লিডিংকে বন্ধ করা যায় বা ইনজুরিতে কিছুটা সেই ক্ষত আমরা ঢাকতে পারি। তারপরের দেখো 13 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য মেন পয়েন্টস দ্যাট শুড বি অবজার্ভ দ্য প্রোভাইডিং ফার্স্ট এড টু এ ভিকটিম। অর্থাৎ কোনো ভিকটিম মানে এখানে যে আহত ব্যক্তি, ইনজুরিড পারসন, তার কথা বলছে যে এই আহত ব্যক্তির ক্ষেত্রে আমরা কোন কোন নিয়মগুলো মেনে চলবো। ডোন্ট গেট ডিপ্রেসড বিকজ অফ ইট সিরিয়াস কন্ডিশন অফ দ্য ভিকটিম। অর্থাৎ ভিকটিমের বা রোগীর সিরিয়াস অবস্থা হলে সেখানে ডিপ্রেসডে চলে যাওয়া উচিত নয়। ডোন্ট অ্যালাউ অ্যান্ড ডোন্ট ক্রাউড অ্যারাউন্ড দ্য ভিকটিম। রোগীর চারিপাশে, আহত ব্যক্তির চারিপাশে কোনোভাবেই ভিড় বা কোলাহলপূর্ণ অবস্থা যাতে সৃষ্টি না হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, ডোন্ট ডেস্ট্রয় দ্য এভিডেন্স অফ অ্যাক্সিডেন্ট যেখানে ঘটেছে বা দুর্ঘটনা সেই জায়গাগুলোর প্রমাণ যাতে না লুকানো হয় বা ধ্বংস না করা হয়, সেই অবস্থায় রেখে দেওয়া উচিত। পরের পয়েন্ট 4 নম্বর, লোকেট দ্য এফেক্টেড পোর্শন অফ দ্য ভিকটিমস বডি। অর্থাৎ আহত ব্যক্তির যে জায়গায় আঘাত লেগেছে সেটা প্রপারভাবে লোকেট করা বা সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। পরের পয়েন্ট, হোয়াট ইজ এ ফার্স্ট এড বক্স। ফার্স্ট এড বক্স কি? এ বক্স কন্টেনিং জেনারেল মেডিসিন অ্যান্ড ব্যান্ডেজ ইটিসি। যে বক্সের মধ্যে, একটা বক্স যার মধ্যে থাকে সাধারণ কিছু ওষুধ, মেডিসিন, ব্যান্ডেজ ফর দ্য ফার্স্ট এড পারপোজ কল্ড ইজ ফার্স্ট এড। অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য এই বক্সের মধ্যে জেনারেল মেডিসিন এবং ব্যান্ডেজ থাকে সেটাকে আমরা ফার্স্ট এড বলছি। তারপরের পয়েন্ট দেখো, হোয়াট মেটেরিয়াল শুড বি কন্টেইন ইন এ ফার্স্ট এড বক্স। ফার্স্ট এড বক্সের মধ্যে কী কী মেটেরিয়াল থাকে এটা আমাদের জানতে হবে। দেখো, টিংচার আয়োডিন, টিংচার বেনজিন, তারপর হচ্ছে মার্কিউরো ক্রম, ডেটল, বার্নল, পেন কিলার ট্যাবলেট, আর হচ্ছে অ্যান্টি যেটা হচ্ছে আমরা বলি যে অ্যান্টি আনকনসিয়াসনেস মেডিসিন, ব্যান্ডেজ, ক্লোথ পিস, কটন, সেফটি পিন, টেম্পোরারি প্লাস্টার, উডেন স্টিক্স, মেজারিং ফ্লাক্স, আই ওয়াশিং ফ্লাক্স, ড্রপার। এগুলো একদম প্রাথমিক জিনিস, এগুলো ফার্স্ট এড বক্সের মধ্যে থেকে যায়। এইগুলো দেখো, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। এতগুলো হয়তো ফার্স্ট এড বক্স, আমরা যে ধরনের ফার্স্ট এড বক্স দেখে থাকি সেগুলো ছোট আকৃতির হয়, তার মধ্যে এত কিছু ধরে না। মূলত এই যে ফার্স্ট এড বক্সটি হয়, এটা ওয়ার্কশপে একটি বড় আকারের হয়ে থাকে। এই বক্সের মধ্যে সম্পূর্ণ এই প্যাকেজটা থেকে যায়। তোমরা এই চ্যাপ্টারটিকে ভালো করে লক্ষ্য করো। এই জায়গা থেকে এই চ্যাপ্টারটি মূলত ইন্টারভিউর জন্য খুব আবশ্যক একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রাথমিক প্রশ্ন যদি ফিটার থেকে করা হয়, এই সেফটি প্রিকশন যাতে এই প্রশ্নগুলোই সাধারণত ধরা হয়।